যাবো চারটিখানি কথা না, এত ঝামেলার মধ্যে যাইতেছি। তাতে তুমি নতুন করে আর কোনো প্যাচ লাগাইতে না পারো? আমার মেয়ের সহ দেন, বড় সতীনটা তো ঠিকই বিশ্বাস করে দিতে পারছেন, আমার বেলায় বিশ্বাস নাই কেন? ছেলেরে কি বলতে পারতাম এইটুকু একটা বাচ্চারে? কথা বুঝে, কারণ যারা পারে না তাদের মধ্যে অহংকার কাজ করে যে আমি তার কাছে মাথা নত করতে পারবো না। আমার এইসব কিছু নাই, আমি বড় সতীনের কাছে একদমই কোনো অহংকার নেই, একদম মাটির একটা মানুষ। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের 203-এর ছাদের উপরে কিন্তু মাছ চাষ শুরু হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শুরু করবে। এই যে দেখেন, হাউজের মধ্যে পানি দিয়ে কচুরিপানা দিয়ে দিছি। মাছ চাষ করার আগে নাকি মানে মাছ ছাড়বো না পানিতে, তার আগে নাকি এটার মধ্যে হচ্ছে কচুরিপানা ছাড়তে হয়। এগুলা মাছ খাবে বসে বসে, আর বড় হবে পরে আমরাও খেতে পারবো। যাই হোক গাইস, এখন একটু নেমে দেখি। এতদিন অনেক কিছু করছি এটার মধ্যে। মাছ থাকলে বেশি মজা হইতো, তাই না গাইস? আল্লাহ, আমি ভাবছি কি আমার মনে হয় তালু পর্যন্ত যাবে, এখন দেখি আবার পায়জামাও ভিজে যাইতেছে। ভালোই পানি নিচ্ছি কিন্তু না, পায়জামা ভিজে গেছে। যাই হোক গাইস, মজা লাগতেছে অনেক। আর পানিটা এত ঠান্ডা, কেমনে সম্ভব গাইস? এটার মধ্যে তো মন চাইতেছে একদম পুরা পানি কইরা আমি এটার মধ্যে সাঁতার কাটি, যদিও সাঁতার কাটতে পারি না, মানে বসে থাকি। পানিটা আসলেই অনেক ঠান্ডা, যেই জায়গায় আমাদের মোটরের পানি সবসময় গরম থাকে। যাই হোক, এগুলো হচ্ছে হইতে আরও কয়েকদিন টাইম লাগবে, 3-4 দিনের মতো টাইম লাগবে কচুরিপানাগুলা। তো হওয়ার পরে ছোট ছোট মাছ এনে ছাড়বো। তো কি কি মাছ ছাড়া যায়, এই জায়গার মধ্যে কি মাছ হবে চিন্তা ভাবনা করতেছি। তেলাপিয়া, পাঙ্গাস আমাদের জাতীয় মাছ, আর হচ্ছে পুঁটি মাছ, এই টাইপ মাছগুলো হচ্ছে আগে ছাড়বো। মানে দেখবো আর কি, যাচাই করে যে মাছ হয় নাকি। শুধু তো এনে শুধু টাকা খরচ করে এদিকে ছাড়লেই হবে না, আগে হইতে হবে। তো দেখি চাষ করতে পারি নাকি। গাইস, একটা মজার জিনিস দেখেন, আমাদের এলাকাটা কিন্তু শহর হয়ে যাইতেছে দিন দিন, আর আমরা গ্রামীণ জীবনের দিকে ঝুঁকে যাইতেছি। দেখেন গাইস, আমাদের ছাদে কি সুন্দর একটা জবা ফুলি হয়েছে, এটা মনে হয় আমার মেয়ের জন্য হয়েছে। যাই হোক, ওর জন্য নিয়ে যাই, ও খুব পছন্দ করে এসব ফুল ছিঁড়তে আর কি। আর গাইস, আরেকটা জিনিস চিন্তা করতেছি, এই পাশে তো আমাদের হচ্ছে মাছ চাষ করতেছি একটা ছোটোখাটো হাউস করে। সামনে 1.5 শতাংশের মতো জায়গাটা শুধুই পড়ে আছে। আমি আসা থেকে শুরু করছি, আর আগে থেকেই পড়ে আছে। এই জায়গাটার মধ্যে ভাবতেছি কিছু করব, তবে মাটি ফালাইতে হবে। এখন আমারে একজন বলছে কি মাটি ফালাইতে নাকি অনেক টাকা লাগে, 30-40 হাজার টাকার মতো লাগবে। মানে মাটি ভাই একটা ফ্রি জিনিস, এইটারে নাকি মানে টাকা দিয়ে কিনতে হবে, তো হবে আবার 30-40 হাজার টাকা লাগবে। গাইস, আমার এই বিষয়ে হচ্ছে একদমই ধারণা নাই। আসলে কি মাটি ফালাইতে এত টাকা লাগবে? কমের মধ্যে হইলে তো এখনই ফালাইয়া কিছু একটা চাষবাস করা শুরু করে দিব। শুধু শুধু এভাবে ফালাই রেখা লাভ আছে বলেন তো? সামনের জায়গাটা নষ্ট হইতেছে আবার পয়ডা থেকে। গাইস, ছাদ পর্যবেক্ষণ করে এখন আমি বাসায় চলে আসছি। এখন শাশুড়ির জন্য রান্না করব। 11টা বেজে গেছে, শাশুড়ি মা এখনো পর্যন্ত বাসায় আসে নাই। আর তার সাথে যেহেতু একটু রাগারাগি, আজকে আমি মাফটাপ চাবো। তো শুধু শুধু তো আর চাওয়া যায় না, এই কারণে হচ্ছে তার জন্য আজকে রান্না বান্না করবো একদম সুন্দর করে, মনের মাধুর্য মিশিয়ে, যাতে সে আর আমার উপরে রাগ করে থাকতে না পারে, মাফ করে দেয়। এভাবে আর আসলে সংসারে থাকতে ইচ্ছে করে না, ঝামেলায় ঝামেলায়। তো ভাবতেছি মানে মনের রাগটাকে, যত কিছুই হোক না কেন, রাগটাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করতেছি, সবার সাথে মিলেমিশে থাকার এখন চেষ্টা করতেছি। দোয়া করবেন যাতে শাশুড়ি মা আমার উপরে আর রেগে না থাকতে পারে আজকে আমার রান্না খেয়ে, প্লাস আমি তো তার কাছে ক্ষমা চাইবই। তো এখন আসা যাক যে বড় সতীন কি এই যাত্রায় ফিরে আসছে নাকি। তো বড় সতীনের বিষয়টা যেটা আমি কিন্তু বলছিলাম, মানে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শাশুড়ি যদি রাগ ভাঙে, শাশুড়ি বড় সতীনকে আনতে যায়, তবে আমার যাওয়া হবে। তারপর আবার গতকাল আমার আব্বু ফোন দিয়ে বলছে কি আব্বুকে ছাড়া যেন আমি খুলনা না যাই, তাহলে আমারে হচ্ছে সমস্যায় পড়ে যাব, তখন কে উদ্ধার করবে? খুলনা গিয়ে একটা সমস্যা হইলে সাথে যদি আব্বু যায়, কোনো সমস্যা করতে পারবে না, এটা একদম আমি 100% নিশ্চিত। আর আব্বু এই কারণেই বলছে যাতে আমি একলা একলা সেখানে না যাই। এখন কথা হইতেছে আসলেই কিন্তু আমি সেখানে গেলে বিপদে পড়ে যাব। জামাইয়ের যা কথাবার্তার ধরন, আমি কি কালকে একবারও মানে বাড়ি চাইছিলাম? কালকে ভিডিওতে আমি জাস্ট বলছিলাম যে আমি বাড়ি চাই নাই, আর সমস্ত বিষয়টা লাস্টবারের মতো ক্লিয়ার করে দিছি। মানুষজন আমাকে এটা সেটা বলতেছে দেখে সে আমারে কত কিছু বলল, সে নাকি তার বড় বউ এনে আলাদা থাকবে, তারপরে আমারে একলা ফেলে রাখবে, আরো কত কি। যাই হোক, সেসব নিয়ে কথা বলতে চাই না। যত কথা বলবো অতই ঝামেলা বাড়বে, মানে ঝামেলার কখনো কমবে না।
আমার কপাল খারাপ, আমি স্বামীর ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য নিয়ে আসি নাই, তো এটা নিয়ে আর কথা বলেও লাভ নাই। যতই তার মন মানে রক্ষা করার চেষ্টা করি, সে মনে করেন যে আরো বেশি আমার উপরে রেগে যায়, তখন মনে করেন সুযোগ পায়, আমি একটু নরম হয়ে যাই, তখন আবার উল্টাপাল্টা শুরু করে, আর আমি কিছু বললে আমার দোষ হয়ে যায়, আমি নাকি সংসারে সব অশান্তি করি। তাই ভাবছি এখন থেকে যাই হোক না কেন চুপ করে থাকবো, তাদের সমস্যা তারা করবে, তারাই আবার সবকিছু মিটমাট করবে। তো বড় সতীনের কথায় আসা যাক। বড় সতীন মাইক্রোফোনটা একটু দাও। মানে গাইস কি বলবো, ওরে আমি কমপক্ষে সকাল থেকে এই পর্যন্ত 3-4 ঘন্টা বুঝাইছি, 3-4 ঘন্টা বুঝাইছি, সে নাকি কিছুই বলবে না, আজকের ব্লগে শুধু ভালো ভালোই করবে। তো অনেক বুঝানোর পরে আজকের ব্লগের শুরুটা দেখছেন, খুব সুন্দরই হয়েছে, নর্মালি কাজ বাজ দেখাইছে, এখন আবার চলে আসছে জামাই তারে ভালোবাসে না, এটা সেটা। আমি একবারও ভালোবাসেন না এই কথা বলছি? আমি বলছি যে আমার কপালে যে জিনিস নেই ওই জিনিস নেই, আমি যত যাই করি না কেন আমি তো পাবো না। তোমার ক্যামেরা ধরতে আসে আমার ভুল হয়েছে, আমার এসব সহ্য হয় না, আমি চুপ করে পিছনে বসে থাকতে পারি না। আসবেন কেন? আমি তো জানি আপনার সহ্য হবে না, এই হচ্ছে কাহিনী গাইস, কিচ্ছু বলা যায় না। আমি বলছি বড় বউকে নিয়ে আলাদা থাকবো, কারণ হচ্ছে গিয়ে তুমি বাড়ি লেখা নিবে, এই জন্য আমি এই কথা একবারও বলি না। আমি বলছি তোমরা একটা পর একটা অশান্তি করো, তুমি অশান্তি করো, আম্মু অশান্তি করে। আমি শুরু করছি না অশান্তি, আপনার বড় বউ শুরু করছে। তুমি শুরু করছো। আমি শুরু করছি। আচ্ছা যাই হোক গাইস, ওর ক্যামেরা ধরা আমার পক্ষে সম্ভব না, এই যে সরো, তুমি আর ব্লগ তুমি করো, তোমার সাথে আসছিলাম ভালো ভালো ব্লগ করব, তুমি আজকে আম্মুর কাছে মাফ চাইবে, এটা হচ্ছে বড় কথা। আম্মুর কাছে মাফ চাবা, তারপর রান্না বান্নায় মনোযোগ দাও। আগের বার বিরিয়ানি রাঁধতে গিয়ে গাইস কি করছে মনে আছে? বিরিয়ানি আপনারা দেখছেনই তো কি রান্না করছে, বমি এসে পড়ছে জাস্ট খায়া, পরে বাইরে থেকে আমার 1000 টাকা খরচ করে বিরিয়ানি আনতে হয়েছে। আপনি সবসময় এভাবে গাইস, যদি পোলাও রোস্ট বিরিয়ানি খায় কখনো ওই খাবার ভাল লাগে বলেন তো? এমনি আমি রান্না করি আমারই তো বমি আসে। তোমার রান্না দেখে অডিয়েন্সেরও বমি আসছে। যাই হোক, এখন আর কিছু বলার নাই, তুমি শুধু আজের কথা বাদ দিয়ে কাজের কথা বলো, যে বড় বউ এবার ফিরে আসতেছে, কিভাবে ফিরে আসবে। তুমি বড় বউকে আনতে যাবা, তুমি আনতে গেলে আমাদের 90% চান্স আছে বড় বউ সহজে ফিরে আসবে, তোমার দেখলে রাগটা কমবে। তুমি এতদিন যা যা করছো ওই জায়গায় সবার কাছে মাফ চাইবা, আমরা সুন্দর একটা ব্লগ করব, ব্লগ করে বড় বউকে একবার ইনশাল্লাহ ফিরে আনবো। তুমি এই সব কথা বলবা, তারপরে বলবা শাশুড়ির কাছে মাফ চাইবো, এইগুলো না বইলা বলতেছে কি যে জামাই কালকের ব্লগে বলছে। আমি কালকের ব্লগে কি বলছি গাইস? কালকের ব্লগে বলছি আমি বড় বউকে এই বাড়িতে রানবো না, ভাড়া বাসা নিয়ে আলাদা থাকবো। তো থাকবো সেটা, তুমি যদি ভালো হয়ে যাও। মাফ চাইতে হবে, কারণ আপনার বড় বউ তো আমার সাথে সবকিছু একদম ভালো করে নাই। আগে তুমি মাফ চাও, কি পরিমাণ অ্যাডভান্স গাইস চিন্তা করেন। আগে তুমি মাফ চাও, ছোট মানুষ। মাফ চাইতে কেন বলবেন? আপনার বড় বউ কি কোনো দোষ করে? তুমি ছোট না, তুমি আগে মাফ চাও। ছোট দেখে কি সবসময় মাথা নত করে থাকতে হবে, আর বড় দেখে দোষ করেও সবসময় মাথা উঁচু করে বসে থাকবে? কি অবস্থা গাইস। যাই হোক, বেশি কথা বলেন না, শাশুড়ির জন্য একটু রান্না করব, মনটা ভালো ছিল। আবার হ্যাঁ, আগে মাফ এখনো চায় নাই, তুমি আগে মাফ চাও, দেখো কি হয়, তারপরে বড় বউ মাফ চাইতে। এটা তো নর্মালি ভদ্রতা, বড় বউ জানে, একজন সরি বললে আরেকজনও সরি বলে। তো আগে তো দোষটা তোমার, তুমি আগে সরি বলো, পরে বড় বউয়ের চিন্তা করো। বড় বউ আমাকে সরি বলবে যে ডিমান্ড নিয়ে বসে আছে। এটা পরে, আগে তুমি আনতে যাও, তোমার দোষ বেশি। ও তো রাগ করে বাবার বাড়িতে বসে আছে, তুমি তো ঠিকই শ্বশুর বাড়িতে একদম রাজত্ব সব লিখা নিতে চাও। আমার বাবার বাড়িতে গিয়ে রাগ করে বসে থাকবো আর আপনাদেরকে একদম যাও, তোমার তো যাইতে না করছে, তোমার তো আমি যাইতেই বলি, যাও না কেন? আমার মেয়ের সহ দেন, বড় সতীনটা তো ঠিকই বিশ্বাস করে দিতে পারছেন, আমার বেলায় বিশ্বাস নাই কেন? বড় বউ বিশ্বাস ভাঙছে, এই জন্য আর বিশ্বাস নেই, আমি তো ছেলে ফিরে আনবই। বিশ্বাস ভাঙছে? আমি বিশ্বাস ভাঙছি? আমি আপনার মেয়ে নিয়ে বাবার বাড়ি। তুমি তো আরো অনেক কিছু ভাঙবা বাবার বাড়িতে গিয়া, তুমি তো যাওয়ার আগে থ্রেড দিয়ে একদম সব শেষ করে ফেলো, গেলে কি করবা? বড় বউ তো যাওয়ার আগে কিছু বলে নাই। যারা ওই যে আগে থেকে ভয় দেখায় না, তারা পরে গিয়ে কিছুই করে না। আর আপনার বউ হচ্ছে একটা, তার মানে তুমি স্বীকার করতেছো তুমি শুধুই ফাপড় নাও, খালি কলসি বাজে বেশি না খালি করছে। আমি শুধু শুধু ভালো জায়গায় কেন ঝামেলা করবো? আপনার বড় বড় মতো তো আমার মেন্টালিটি না যে চুপচাপ জামাইয়ের কাছে একটা ভালো রূপ দেখাবো, তারপরে গিয়ে একদম বাবার বাড়িতে যাব, মানুষজন একটা দলবল পাবো আর ঝামেলা করা শুরু করে দিব। কেমনে সংসারের মানুষজনদের হচ্ছে জ্বালানো পুরানো যায়, ওই ধরনের মেন্টালিটি তো আমার নাই এখন। হ্যাঁ, তোমার নাই, তুমি সংসারে থেকেই খুব শান্তিতে রাখছো আমাদের। বাবার বাড়িতে গিয়া মোটামুটি ভালো, আমি শুধু শুধু বাবার বাড়িতে গিয়ে কেন ঝামেলা করবো? বাবু বারবার যাইতে বলতেছে, আর অনেকদিন ধরে আমার বাবার বাড়িতে আমার যাওয়া হয় না, এই কারণে আমার যাইতে মন চাইছিল। সেই জায়গায় আপনি বলেন কি তুমি তোমার মেয়েরে ছাড়া যাও, এটা কি কখনো সম্ভব? আজকে আপনি উত্তরটা দেন। আমি আমার মেয়েরে ছাড়া কখনো যাইতে পারবো? কেন পারবা না? পারবা না কেন? আপনি পারবেন? আপনি আপনার ছেলের ছাড়া থাকতে কি পরিমাণ কষ্ট হইতেছে, তাও কাজে কামে এটা সেটা ব্যস্ত থাকেন। এটা তো আমার ছেলে আমার থেকে আলাদা আছে দেখে, তোমার মেয়ে কি তোমার কাছ থেকে আলাদা আমি নাকি? কয়দিন গিয়ে থাকবো ভাই? হাইস্ট এক সপ্তাহই থাকবো। না, আমার মেয়েরা তো ওই পরিবেশে দিব না, গ্রামে দিব কেন? আমার মেয়ে শহরের মেয়ে। আপনার ছেলে কি খুব
ভালো পরিবেশে আছে। আমার ছেলে 12 বাসায় থাকলো শহরের বাসায় আছে, তোমারটা তো একদম গ্রাম। আচ্ছা যাই হোক গাইস, গ্রামের মানুষ অবশ্যই অনেক ভালো, শুধু ছোট বউয়ের মতো যে কজন আছে তারা গ্রাম হোক শহর হোক সব জায়গায় খারাপ, তার আর বলার কিছু নাই। তো হ্যাঁ, আগে সরি বলবো, মাফ চাইবো, তার আগেই বড় বড় সরি বলতে হবে। কথাটা শুনেই তো মেজাজ গরম হয়ে গেছে। আজকে আমি ব্লগে আসতে হইতেছে গিয়া, আপনি তো আবার সবসময় আপনার বড় বউয়ের নিয়ে অনেক বেশি কি বলবো, কিছু বলা লাগবে না, তোমার কাছে কেউ কিছু শুনতেও চায় না, তুমি শুধু ভালো ভালো কথা বলো। এই জন্য আমি আসছিলাম, যাতে দেখবো আজকে কি হয়, নতুন করে আর ঝামেলা না বাঁধাও। তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আমি, গাইস এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠারও মানুষ না, তোমার জন্য আসছি যাতে তুমি নতুন করে আর কোনো প্যাঁচ লাগাইতে না পারো। এখন তুমি প্যাঁচই লাগাইতেছো। কই আমি পেছ লাগেছে, আমি তো ভালোই ভালোই কথা বলতেছিলাম, তারপরে হ্যাঁ, ভালো ভালো কথা কন্টিনিউ করো, আর বকর বকর করতে পারবো না, সুন্দর মতো কন্টিনিউ করো। আর আমি আসছি মেনলি মাইকিং করতেছে, হামের টিকা দিতে নিয়ে যাবে, শুনছো? আপনার কথা শোনা যাবে? হ্যাঁ শোনা যাবে, তাড়াতাড়ি হামের টিকা দিয়ে নিজে, হামের টিকা দিতে নিতে হবে। সরি, কথা আটকে যাইতেছে, তাড়াতাড়ি করো, চিল্লাই বলতেছি তো এই জন্য কথা আটকে গেছে, তাড়াতাড়ি করো হামের টিকা। আচ্ছা গাইস, এখন আমি মেইন কথা বলি যে বড় সতীন রে মানে আমি আনতে যাব এবার। কারণ কি, আমার ছেলেটার সামনে জন্মদিন, এতদিন যত রাগারাগি করছি যাই করছি না কেন, সন্তান তো আমার, এতদিন সন্তানরে ছাড়া যে আমি আসছি, আমার নিজেরও তো কষ্ট হইতেছে। তো সামনে ছেলেটার জন্মদিন, আর জন্মদিনের দিনই তো জামাই আনতে যাবে আব্দুর রহমানকে। আমার মানে আব্দুরকে ছাড়া সহ্য হইতেছে না, মনটা কেমন ছটফট ছটফট করতেছে। জন্মদিনের দিনও যদি ছেলেটারে দেখতে না পারি, এমনি তো বড় সতীন আমারে কথা বলতে দেয় নাই ছেলের সাথে, তো সেটা নিয়ে মানে মেইনলি আমার রাগ এটা নিয়ে। ও আমার সাথে রাগ রাগ, কিন্তু আমারে আবার সন্তানের সাথে কেন একটু কথা বলতে দিল না। ওর মেয়ের জন্য জ্বলতে নাই পারে, যাই হোক না বলি, জামাই যেহেতু সামনে আসছে তার আবার ঠুস করে জ্বলে উঠবে কেন, তার বড় বড় আমি এই কথা বলছি কেন আমার ছেলের সাথে আমার একটু যোগাযোগ করতে দিল না। ছেলের সাথে কথা বললে আমি ছেলেরে কি বলতে পারতাম, এইটুকু একটা বাচ্চারে তো ছেলে কি কথা বুঝে, কি কথা বলবে? যতটুকুই বলতো, মাশাআল্লাহ 3 বছর হয়ে যাইতেছে, ভালোই কথা বলতে পারি। কি বলেন আপনি, আমার কলিজাটার মধ্যে একটু শান্তি লাগতো আব্দুরের সাথে কথা বলতে পারলে। যাই হোক, আব্দুরের জন্মদিন সামনে, আগেরবার আনতে যাও নাই কেন? আগেরবার আনতে যাও নাই কেন? আগেরবার তো আপনি একলা টুস করে চলে গেছেন, আপনার বড় বড় আনতে আনতে তো পারেন না, ওটা মাইর খেয়েছেন। তো গাইস, সামনে হচ্ছে আমার ছেলেটার জন্মদিন, তো মানে এই কারণে নিজের মনরে হচ্ছে একটু বুঝাইছি যে না, এবার একটু মনটা ঠান্ডা করে বলতে পারেন যে শেষবারের মতো চেষ্টা করব বড় সতীনকে ফিরিয়ে আনার জন্য সংসারে। আর জামাই মাফ চাইতে বললো না, মাফও চাবো আমি বড় সতীনের কাছে, যে এতদিন যা করছি তার জন্য আমি মাফ চাই। কারণ এতদিন আমি মাফ চাইছি বড় সতীনের কাছে, যখনই আমি খারাপ ব্যবহার করছি আমি আবার পরবর্তীতে বড় সতীনের কাছে মাফ চেয়ে ফেলছি। তো সামনাসামনি একবার মাফ চাইতে আমার কোনো সমস্যা নেই। মাফ চাওয়া মানে কারোর কাছে ছোট হয়ে যাওয়া না, মাফ চাওয়া মানে আমি যে মানে আমার মধ্যে ওই ধরনের অ্যাবিলিটি আছে যে আমি মানুষের কাছে মাফ চাইতে পারি। আর মাফ চাওয়া কিন্তু একটা ভালো দিকই বলতে পারেন, এটা সবাই পারে না। কারণ যারা পারে না তাদের মধ্যে অহংকার কাজ করে যে আমি তার কাছে মাথা নত করতে পারবো না। আমার এইসব কিছু নাই, আমি বড় সতীনের কাছে একদমই কোনো অহংকার নেই, একদম মাটির একটা মানুষ। বড় সতীনের কাছে মাফ চাবো, মাফ চেয়ে বলবো যাতে ফিরে আসে। তো আশা করি ও ফিরে আসবে, এইবারেই ফিরে আসবে। আমি মাফ চাবো, আমি যাব, চারটিখানি কথা না, এত ঝামেলার মধ্যে যাইতেছি। আর আমি গেলে তো বড় সতীনও নাকি বলছে, জামাই যেহেতু বলতেছে যে বড় সতীনও নাকি ফিরে আসবে ইনশাল্লাহ। এবারের বড় সতীনকে ফিরিয়ে আনবার আমার ছেলের জন্মদিনটা ইনশাল্লাহ খুব ধুমধাম ভাবে পালন করব, সবাই আমাদের জন্য দোয়া করবে। বড় বউকে যদি মাফটা রাজি করাইতে পারো, আমরা একবারে সুন্দরবন ট্যুর দিয়ে আসবো। বড় বউর বাসা থেকে সুন্দরবন যাইতে গাইস, সুন্দরবন না বাগে নিয়ে যাবে। পুরো 11টা বাজে, আম্মু এখনো বাসায় আসে নাই, আম্মুর রুমে কোনো ব্যাগ টেক নাই। প্লাস আপনার বড় বউকে যেদিন আনতে যাব সেখানেও মাফ চাবো, এটা বলেন না কেন, এটা হাইলাইট করতে মন চায় না। বলতেছি গাইস, তো অবশেষে ছোট বউ একটু নরম হয়েছে, ছেলের দিকে তাকে আমি অনেক বুঝাইছি ভালোভাবে, যতভাবে বোঝানো যায়, কালকে সারা রাত বুঝাইছি। তো যাই হোক, এখন দেখা যাক, যেহেতু একটু নরম হয়েছে সবকিছু। আমার কিছু হয় না, আমি আগেই বলছি আমার ছেলের 24 তারিখে জন্মদিন, আমি হচ্ছে এই কারণেই মেইনলি যাব। আচ্ছা যাই হোক, যে কারণে যাক যাবে, এটাই হচ্ছে আপাতত সুসংবাদ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের মেয়েকে হামের টিকা দিতে নিতে হবে। আল্লাহ হাফেজ।